আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH নমস্কার, আমি ময়ূক রঞ্জন ঘোষ। আবারও বলছি, এই কথাগুলো অন্য কোনো মিডিয়া বলবে না আপনাকে, এই কথাগুলো অন্য কোনো ইনফ্লুয়েন্সার আপনাকে বলবে না। এবং ইনফ্লুয়েন্সাররা সোশ্যাল মিডিয়াতে এই কথাগুলো বলার চেষ্টা করলেও তাদের কণ্ঠরোধ করে দেওয়া হবে। তার কারণ ফেসবুক ইতিমধ্যে এমন একটা কোনো ষড়যন্ত্র করছে যে ষড়যন্ত্রটা ভারতের জন্য আশাব্যঞ্জক নয়। ভালো করে বুঝুন, ফেসবুক বা ইউটিউব তাদের ক্ষমতা আপনি যতই ভাবুন না কেন, ও সোশ্যাল মিডিয়া কিচ্ছু এসে যায় না, কিন্তু ভারত বাদে এরকম অনেক দেশ রয়েছে যেখানে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে, যে সোশ্যাল মিডিয়া টিভি নয়, যে সোশ্যাল মিডিয়া রেডিও নয়, যে সোশ্যাল মিডিয়া খবরের কাগজ নয়, যে সোশ্যাল মিডিয়া মেইনস্ট্রিম মিডিয়া নয়, মেইনস্ট্রিম মিডিয়ার বাইরে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে বিভিন্ন দেশে একটার পর একটা সরকার ফেলে দেওয়া হয়েছে। আমেরিকার কোনো ভূমিকা নেই, এটা ভাবা ভুল হবে। ভারতের রাষ্ট্রনেতা যারা রয়েছেন, ভারত সরকার এবং ভারতের যারা আধিকারিক রয়েছেন, যারা গোটা পৃথিবীর যাবতীয় যা ডেভেলপমেন্ট সেগুলোর দিকে নজর রাখেন, আমি তাদেরকে নির্দিষ্টভাবে দৃষ্টি আকর্ষণ করতে বলবো এমন কয়েকটা বিষয়ে যেটা অস্বস্তিকর। ফেসবুক ঠিক কি করতে পারে যদি আমি এটা আপনাদেরকে প্রশ্ন করি? ফেসবুক, হ্যাঁ, আপনার সাথে আপনার বান্ধবীর হয়তো আলাপ করিয়ে দিতে পারে। ফেসবুক আপনার যে সুন্দর লেখাটা সেটা কয়েক লক্ষ মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ফেসবুক বা ইনস্টাগ্রাম, আপনি যে রিলটা খাবার দাবার রান্না নিয়ে বানাচ্ছেন সেটা কয়েক কোটি মানুষের কাছে পৌঁছে দিতে পারে, যার জন্য হয়তো আপনার ভিডিওটা মনিটাইজড হবে, আপনার ছবিটা মনিটাইজড হবে, আপনি টাকা পাবেন। কিন্তু সবটা কি এমনি 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 ফেসবুকের মতন কোম্পানি গোটা দেশে নেশা ধরিয়ে দিচ্ছে, টাকা কামানোর, টাকা ইনকাম করার একটা নেশা ধরিয়ে দিচ্ছে। এমনি এমনি গোটা দেশের সমস্ত মোবাইল ফোনে ফেসবুক বা ইনস্টাগ্রাম 1 নম্বর অ্যাপে পরিণত হচ্ছে। আমি যদি ধরেও নিই যে ফেসবুক বা ইনস্টাগ্রাম ইনোসেন্ট, আমেরিকান কতগুলো অ্যাপ বা অ্যাপ্লিকেশন এই মুহূর্তে আপনার মোবাইলে রয়েছে, আপনি নিজে সেটা দেখে একবার সিদ্ধান্ত নিন। এবং ঠিক সেই জায়গা থেকে প্রথম যে বক্তব্য, সেই বক্তব্যটা আপনাদের স্ক্রিনে, যে প্লেটটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই প্লেটটা আপনাদের স্ক্রিনে, এবং এটাই হতে চলেছে আজ না হয় কাল না হয় পরশু যদি আমরা সতর্ক না হই। প্রথম প্লেট এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে। দেশ ভাঙতে ব্যবহার হচ্ছে ফেসবুক, দেশ ভাঙতে ব্যবহার হচ্ছে ফেসবুক। এটা রাগঢাক করে কোনো লাভ নেই, কিন্তু বাস্তব এটাই যে ফেসবুককে হাতিয়ার করে ডিপ স্টেট দেশ ভাঙার কাজে নেমে পড়েছে। আজ বাংলাদেশে আমরা যেটা দেখেছি, নেপালে আমরা যেটা দেখেছি, শ্রীলঙ্কায় আমরা যেটা দেখেছি, আমরা ভেনেজুয়েলা বা নিকারাগুয়াতে যেটা দেখেছি, এমনকি ইরানেও আমরা যেটা দেখেছি, ফেসবুককে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেগুলো আমেরিকান প্ল্যাটফর্ম সেগুলোকে ব্যবহার করে দেশ ভাঙার একটা সুপার প্ল্যান আমেরিকান ডিপ স্টেট এর আগেও বানিয়েছে। ফেসবুক বা ইউটিউব বা ইনস্টাগ্রাম এগুলো কোন দেশে? ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম বা এক্স, যাকে টুইটার বলা হয়, এগুলো কোন দেশে? আমেরিকার। সেই আমেরিকার যিনি রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, তিনি নিজে ফেসবুক, ইউটিউব, এক্স বা ইনস্টাগ্রাম সেগুলো প্রাথমিকভাবে ভরসা করেন না। তিনি নিজে অল্টারনেট একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন ট্রুথ বলে, ট্রুথ সোশ্যাল, যার মাধ্যমে তিনি গোটা
আমেরিকার মানুষের সঙ্গে এবং গোটা পৃথিবীর মানুষের সঙ্গে যোগাযোগ রাখে। ফেসবুক এতটা শক্তিশালী হয়ে গেছে ভারতবর্ষে, আমি জানি না ভারতের পলিটিশিয়ানরা কি ভাবছেন, কি করছেন। আমি আপনাদেরকে ভাবাচ্ছি আজকে, আপনারা প্লিজ ভাবুন, এটা নিয়ে আপনারা আলোচনা করুন। ফেসবুক এতটা শক্তিশালী হয়ে গেছে ভারতবর্ষে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ভিডিও পর্যন্ত উড়িয়ে দিতে পারে ফেসবুক। এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ভিডিও উড়িয়ে দেওয়ার মানেটা কি? প্রধানমন্ত্রী একটা ইনস্টাগ্রামের ভিডিও করেছে, সেই ভিডিও উড়িয়ে দিয়েছে, তার জন্য এমনি এমনি আমরা এতটা চিন্তিত হচ্ছি না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ভিডিও উড়িয়ে দেওয়ার মানে হলো সংকটের সময়, জরুরি অবস্থায়, যুদ্ধকালীন পরিস্থিতিতে বা এমন একটা পরিস্থিতিতে যে পরিস্থিতিতে ইমিডিয়েটলি ফেসবুক বা এরকম কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে গোটা দেশের 140 কোটি মানুষের সাথে ভারতের প্রধানমন্ত্রী যদি কথা বলতে পারেন বা কথা বলতে চান, সেই সময়ে তার সাপ্লাই চেনটাকে কেটে দেওয়া। ফেসবুক তো সেটাই করলো। তার মানে ফেসবুকের কাছে এই পাওয়ারটা রয়েছে। 140 কোটি মানুষ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাঝে যে প্ল্যাটফর্ম বা সাপ্লাই চেন, যার মাধ্যমে প্রধানমন্ত্রীর কথা আমরা শুনবো, সেই সাপ্লাই চেনটাকে কেটে দিতে পারে ফেসবুক। এবং ঠিক সেই কারণে এমন কোনো প্ল্যাটফর্ম জরুরি, এমন কোনো সোশ্যাল মিডিয়া আনা জরুরি, ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম আনা জরুরি, যার মাধ্যমে আমরা সবাই প্রধানমন্ত্রীর সাথে আলাপচারিতা বা কমিউনিকেট করতে পারবো। এই নির্দিষ্ট জিনিসটা কবে ভারতবর্ষ বুঝবে? একটা ব্রেকিং নিউজ দেবো এই মুহূর্তে। নড়ে চড়ে বসেছে ভারত সরকার। কিছু জিনিস এমন হচ্ছে যেটার জন্য নড়ে চড়ে বসেছে ভারত সরকার, নড়ে চড়ে বসেছে ভারতের কেন্দ্রীয় সরকার। ফেসবুক প্রধানকে তলব কেন্দ্রের, শুধু ফেসবুক নয়, এক্স, ইউটিউব, মেটার সমস্ত উইং, অর্থাৎ ইনস্টাগ্রাম, ফেসবুক সমস্ত উইংয়ের প্রধান যারা রয়েছেন তাদেরকে কেন্দ্র সরকার তলব করেছে। মোদির বার্তাও উড়িয়ে দিতে সক্ষম ফেসবুক। ফেসবুক নিজের কাজের মাধ্যমে সেটা করে দেখিয়েছে। ফেসবুক চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল চাইলে আমেরিকা কি সাংঘাতিক খেলা খেলতে পারে। মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর যোগাযোগের মাধ্যমও কেটে দেওয়া যেতে পারে। আপনি অবাক হচ্ছেন না যে ফেসবুক এই জিনিসগুলো করছে, ভারত সরকার কিছু বলছে না? ভারত সরকার বলছে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় ভারত সরকার অনেকটা দেরিতে এই রিয়াকশনটা দেখালো। ফেসবুক দানবে পরিণত হয়েছে ভারতবর্ষে, দানবে। ফেসবুকের মাধ্যমে ভারতবর্ষে জাতি দাঙ্গা লাগানো যায়, ফেসবুকের মাধ্যমে ভারতবর্ষে মানুষকে উস্কে দেওয়া যায়। 5 মিনিটের মধ্যে ফেসবুকে একটা ফেসবুক লাইভ করে নির্দিষ্টভাবে জামাতিরা, জেহাদিরা তারা একটি অঞ্চলকে স্তব্ধ করে দিতে পারে। ফেসবুকের এক একটা নোটিফিকেশনের মাধ্যমে অনেক কিছু করা যায়, যেটা আসলে একটা সুস্থ গণতন্ত্রকে মাঝে মধ্যেই চ্যালেঞ্জ করে দেয়। আপনি বলবেন হয়তো যে একটা মুক্ত দেশে, একটা স্বাধীন দেশে সোশ্যাল মিডিয়া কেন এভাবে রেস্ট্রিক্ট করে দেওয়া হবে? আমেরিকাতে ফেসবুকের বিভিন্ন যে বাগস, সেই বাগসগুলো রেস্ট্রিক্ট করা হয়নি। ইউটিউবের ফাংশন কি করে হবে, কি করে করবে, এগুলো রেস্ট্রিক্ট করা নেই। আপনি এখনো ফেসবুকে কোনো ধরনের কোনো ভিডিও নিয়ে আপনি যদি অ্যাপিল সাবমিট করতে যান, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার ফেডারেল বা জুডিশিয়াল স্ট্রাকচার অনুসারে, প্রভিন্সিয়াল ল অনুসারে আপনাকে সেই মামলাটা লড়তে হবে, ফেসবুকে লড়তে হবে। ভারতবর্ষ বা অন্যান্য দেশের আইন, ল অফ দ্য ল্যান্ডকেই একটা দানব, সেই দানব মানছে না। এবং মানছে না মানে তো কোনো কাজের কথা নয়। এতদিন ধরে তাকে জামাই আদর দিয়ে আসা হয়েছে, এখন সেই আমাদের উঠোনে একটা অজগর সাপে পরিণত হয়েছে। অনেক দেরি হয়ে গেছে, কিন্তু বদলানো কি যাবে? ফেসবুককে লাগাম কি পরানো যাবে? চাইনিজ অ্যাপকে ভারত সরকার বন্ধ করে দিতে পারে। আমেরিকার এই অ্যাপগুলো, এই অ্যাপ্লিকেশনগুলো ভালো করে বুঝুন। আমি কেন বলছি যে আজ না হয় কাল, না হয় পরশু ভারতবর্ষে গৃহযুদ্ধ বাঁধাতে সক্ষম এই ইনস্টাগ্রাম বা ফেসবুকের মতন অ্যাপ্লিকেশন। যে ভুলটা বাংলাদেশ করেছে, সেই ভুলটা দয়া করে ভারত যেন না করে।
ভারত একটা সময়ের পর যখন এরকম একটা ঘটনা ঘটবে তখন হয়তো হঠাৎ করে তাদের মনে হবে যে আজ ফেসবুকের মাধ্যমে এরকম ঘটনা ঘটছে, আমরা ফেসবুকের গোটা সার্ভারটাকে বন্ধ করে দিই। এবং সেই ভুলটা শেখ হাসিনা করেছিল বাংলাদেশে। আমি খুব পুঙ্খানুপুঙ্খ শেখ হাসিনার যে ভুলগুলো, সেই ভুলগুলো স্টাডি করেছি। ভারতের যারা বিশেষজ্ঞ তারাও স্টাডি করেছে হোয়াট নট টু ডু। এক দিনের মধ্যে সোশ্যাল মিডিয়া ব্লক করে কয়েক কোটি জেনজি বা কম বয়সী ছেলে মেয়ে তাদের রাস্তায় নামিয়ে এনেছিল বাংলাদেশ সরকার। পরবর্তীকালে তারাও স্বীকার করে যে আসলে উচিত ছিল মনিটাইজেশনটা অফ করা। অনেক ইনস্টাগ্রামার, অনেক ইনফ্লুয়েন্সার তারা শুধুমাত্র এই ককরোচদের আন্দোলনের স্থলে গেছিল ফুড ব্লগিং করবে বলে। সেখানে অভিজিৎ দীপকে বা সোনাম ওয়াংচুক কি খাচ্ছে বা কি খাচ্ছে না, কোন জলটা সেখানে সাপ্লাই করা হচ্ছে, কিভাবে সেখানে মিনি ব্লগ বানানো হচ্ছে, এগুলো কেন, এই প্রবণতাগুলো কেন তৈরি হয়? তার কারণ আপনাকে একটা অল্টারনেট বিজনেস মডেল এই সোশ্যাল মিডিয়া, আমেরিকান সোশ্যাল মিডিয়াগুলো দিচ্ছে। আপনি ঘরে বসে রান্না করতে করতে টাকা কামাচ্ছেন, কিন্তু এই ঘরে বসে রান্না করতে করতে টাকা কামানোর যে মাধ্যমটা, সেই মাধ্যমটা হলো ফেসবুক বা ইনস্টাগ্রাম, যেটা নেশায় পরিণত হচ্ছে। এবং ভারত খুব ভালো করে জানে কোনোদিন কোনো নেশা দ্রব্য যদি 1 মিনিটের মধ্যে যারা নেশা করে তাদের থেকে ছিনিয়ে নেওয়া হয়, যারা নেশা করে তারা ভায়োলেন্ট হয়ে যায়। এবং সে কারণে দেখবেন যে জিনিসকে নিষিদ্ধ করা হয় তার প্রতি ঝোঁক দ্বিগুণ হয়ে যায়। ভারত সরকার নিশ্চয়ই কিছু ভাবছে এটা নিয়ে, কারণ এরপরে যদি কোনো গৃহযুদ্ধের পরিস্থিতি ফেসবুক তৈরি করে দেয়, ফেসবুক তখন চাইবে যে আমাকে ব্যান করো, যাতে করে গোটা ভারতের এই সরকারটাই একটা হস্টিলিটির জায়গায় চলে যায়, রাস্তায় নেমে পড়ে। এবং রাস্তায় নেমে তারা বলে যে ফেসবুক কেন বন্ধ করেছো, সোশ্যাল মিডিয়া কেন বন্ধ করেছো, যেটা নেপালেও হয়েছিল। নেপাল সরকার বা নেপালের যে সমাজতান্ত্রিক সরকার, তারা সোশ্যাল মিডিয়াটাকে ব্যান করে দিয়েছিল। পৃথিবীতে ব্যান করে কোনো খবর আটকানো যায় না। মিনমিনে মিডিয়া তার সবচেয়ে বড় উদাহরণ। সিনিয়র মিনমিনেকে জিজ্ঞেস করুন, 17 বছর ধরে অনেক খবর ব্যান করা, চেপে দেওয়ার চেষ্টা চালিয়েছিল, কোনো সম্ভব হয় না। রিপাবলিক দেখাবে না, অন্য কেউ দেখাবে। রিপাবলিক বা মেইনস্ট্রিম মিডিয়া দেখাচ্ছে না, সোশ্যাল মিডিয়া দেখাচ্ছে। সোশ্যাল মিডিয়াকে ব্যান করে পৃথিবীতে কোনো দেশ অনেক দূর অব্দি যেতে পারেনি। রেস্ট্রিক্ট করতে হবে। আজকে অবশেষে সুখের খবর, যেটা বললাম, সোশ্যাল মিডিয়া জায়ান্টস, আমেরিকান সোশ্যাল মিডিয়া জায়ান্টস, তাদেরকে পার্লামেন্টারি কমিটি ডেকেছে। সেখানে তারা ক্ষমাও চেয়ে নিয়েছে, কিন্তু ক্ষমা চাওয়ার পরেও জল অনেক দূর এগোচ্ছে। অবশেষে আমার মনে হয় স্বরাষ্ট্র মন্ত্রকও নড়ে চড়ে বসেছে। আরেকটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে নিয়ে নেব। পার্লামেন্টারি কমিটির কাছে ক্ষমা চেয়েছে ফেসবুক কর্তৃপক্ষ, কিন্তু ক্ষমা চাওয়াতেও চিড়ে ভিজছে না ভারত সরকার। আরো কঠিনভাবে এবার ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসতে শুরু করছে। সংসদীয় কমিটির কাছে ক্ষমা চাইল মেটা। মেটার ক্ষমা প্রার্থনায় সন্তুষ্ট নয় সংসদীয় কমিটি। মোদির ভিডিও মুছে দেওয়ায় ক্ষমা প্রার্থী মেটা, কিন্তু তারপরেও ভারত সরকার এটাকে খুব সিরিয়াসলি দেখছে। কেন? আপনার হয়তো মনে হবে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ওনার হয়তো খুব গোসা হয়েছে যে আমার ফ্রেন্ডস বলে যে ইনস্টাগ্রাম ভিডিওটা আমি বানিয়েছিলাম, সেই ভিডিওটা ডিলিট করে দিয়ে সাময়িকভাবে মেটা আমাকে অপমান করেছে। না, বিষয়টা সেটা নয়। এখানে কোনো ইগোর জায়গা নেই। ভালো করে বুঝুন, ফেসবুকের ক্ষমতা বা ইনস্টাগ্রামের ক্ষমতা, ইউটিউবের ক্ষমতা আমরা নিজে এই আমেরিকান সাইটসগুলোকে দিয়েছি। আমি আবারও বলছি, গৃহযুদ্ধ চলাকালীন বা গৃহযুদ্ধের পরিস্থিতি যদি লেগে যায় কোনো দেশে, সেই সময় ফেসবুক কর্তৃপক্ষ আমেরিকায় বসে নিয়ন্ত্রণ করতে পারবে কোন অ্যালগোরিদম কিভাবে চলবে। অর্থাৎ কিছু ভিডিওকে পেছনের সারিতে পাঠিয়ে দিয়ে কিছু ভিডিওকে সামনের সারিতে নিয়ে আসার যে ক্ষমতা, সেই ক্ষমতা অ্যালগোরিদম সায়েন্স বা অ্যালগোরিদম ম্যানেজমেন্ট, সেটা গোটাটা থাকবে আমেরিকার হাতে। এটা কি কাম্য? এটা কি কাম্য যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 140 কোটি মানুষকে কিছু অ্যাড্রেস করতে চান, যেভাবে টেলিভিশনে, দূরদর্শনে তিনি অ্যাড্রেস করেন, তার পাশাপাশি দূরদর্শনও তো নিশ্চয়ই কোনো একটা প্ল্যাটফর্মের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়বে। প্রসার ভারতীয় তো নিশ্চয়ই নিজেদের অ্যাপ আনেনি, যেটা আনা উচিত ছিল। ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যাল এনে দেখিয়ে দিয়েছে যে আমি কেন ফেসবুকের উপর ভরসা করে থাকবো, সে তো আলটিমেটলি একটা প্রাইভেট কোম্পানি। আমাদের দেশে এখনো প্রসার ভারতী বা দূরদর্শনও ফেসবুক, টুইটার,
ইনস্টাগ্রাম এই সমস্ত কিছুর ওপর ভরসা করে রেখেছে। একদিন যদি এরকম কোনো অশান্তির পরিবেশ ঘটে গোটা দেশে, যদি বাংলাদেশ, নেপাল বা শ্রীলঙ্কার মতন ঘটনা ঘটানোর চেষ্টা হয়, ঠিক সেই সময় আমেরিকানরা চাইলে একদিন একটা মিনিটের জন্য যদি সেই বাটনটা প্রেস করে দিয়ে সার্ভারটাকে বন্ধ করে দেয়, প্রধানমন্ত্রী কথা বলতে পারবেন না আমাদের দেশে। তখন সবাইকে বলতে হবে, এই তোমরা টিভি দেখো, টিভি দেখো, টিভি দেখো, বা রেডিও শোনো। সম্ভব নয় বলে যে ভিডিওটা আমি সাইডে চালাচ্ছি প্রধানমন্ত্রী, সেই ভিডিওটা এত সহজে মাস্তানি করে ফেসবুক বন্ধ করে দিতে চায়। এই ভিডিওটা কি আসলে? এই ভিডিওটা একটা কেস স্টাডি, অ্যালগোরিদমকে ডমিনেট করার কেস স্টাডি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমি বারবার বলছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্সেস জেনজি একটা অ্যালগোরিদম তৈরি করার চেষ্টা হয়েছিল। অর্থাৎ প্রধানমন্ত্রী এবং তার যারা অনুগামী বা বিজেপি পার্টি বা যারা রাষ্ট্রবাদী, তারা এক ধরনের ভিডিও দেবে, এটা অ্যালগোরিদম 1, এবং তার বিপক্ষে জেনজিরা প্রধানমন্ত্রীকে গালি দিয়ে যে ভিডিও দেবে সেটা অ্যালগোরিদম 2। অর্থাৎ এটা দুটোকে প্রতিপক্ষ হিসেবে দেখানো হয়েছিল, যাতে করে মনে হয় ভারতবর্ষের প্রধানমন্ত্রী আসলে কম বয়সী ছেলে মেয়ে বিরোধী। এই ভিডিওটা কি? এই ভিডিওটার ক্ষমতা কতটা ছিল? এই ভিডিওটা কেন? অনেক কিছু, অনেক ডিপ স্টেটের অনেক সিলেবাসকে ঘেটে দিয়েছে। একবার দেখবো এই গ্রাফিক্সটা। পৃথিবীর সবচেয়ে জনপ্রিয়তম ভিডিওতে পরিণত হয়েছিল এই ভিডিওটা, যে ভিডিওটাকে ফেসবুক সাময়িকভাবে সরিয়ে দিয়েছিল টেকনিক্যাল গ্লিচ বলে। ভাবতে পারছেন? পৃথিবীর সবচেয়ে জনপ্রিয়তম মেটা ভিডিও, সর্বকালের সবচেয়ে ভাইরাল ভিডিও, 93 লাখ লাইক, 3 লাখ শেয়ার, শুধুমাত্র প্রথম 72 ঘন্টায়, মাত্র 4 দিনে 17 কোটি ভিউ। ভাবতে পারছেন? একটা 1.5 মিনিটের রিল বানিয়ে 17 কোটি মানুষের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছে গেছিল, এবং পৌঁছে যাওয়ার সময়টা ছিল মাত্র 5 মিনিট। 5 মিনিটের মধ্যে, 12টা থেকে 12:05 মধ্যে 17 কোটি মানুষের কাছে পৌঁছে যাওয়া, তারা শেয়ার করছে, তাদের নিজস্ব অ্যালগোরিদম তৈরি করছে। এটা তো ফেসবুকের বা আমেরিকান ডিপ স্টেটের সিলেবাসের মধ্যে ছিল না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অ্যালগোরিদমটাকে ঘেটে দিয়েছে। অ্যালগোরিদম মানে কি? অ্যালগোরিদম মানে বেসিক একটা বিজ্ঞান, যে বিজ্ঞানের মাধ্যমে এই যে বিভিন্ন আন্দোলন, সেই আন্দোলনকে নিয়ন্ত্রণ করতে হয়। আপনারা যারা ভাবছেন এখনো পৃথিবীতে বন্দুক গোলাগুলি নিয়েই যুদ্ধটা হয়, আই এম সরি, তাহলে আপনার ইনফো ওয়ার নিয়ে কোনো এক্সপিরিয়েন্স নেই। আই এম সরি, বায়ো ওয়ারফেয়ার নিয়ে বা কেমিক্যালকে ব্যবহার করে কি করে যুদ্ধ লাগানো যায় সেটা নিয়ে আপনার কোনো এক্সপিরিয়েন্স নেই। প্লিজ, এবার সময় এসেছে, এই অনেকের মধ্যে একটা ধারণা আছে, ও সোশ্যাল মিডিয়া, ফেসবুক করে, এটাই অ্যাকচুয়ালি আগামীর পৃথিবীতে মেন স্ট্রিম হতে চলেছে, যেটার নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি। এবং সেটার জন্যই এই মুহূর্তে খুব কড়া ভাষায় ভারত সরকার প্রতিক্রিয়া দিয়েছে। অশ্বিনী বৈষ্ণব একটা প্রতিক্রিয়া দিয়েছিলেন, এবং সেটা ভারত সরকারের স্টেটমেন্ট। হাস্যকর, এই ভিডিওটা ডিলিট করা হয়েছিল লিগ্যাল রিকোয়েস্ট বলে। অর্থাৎ কে লিগ্যাল রিকোয়েস্ট করেছিল ভাই? মানে ভাবুন, ভারতের প্রধানমন্ত্রীর ভিডিও সরিয়ে দেওয়া যায় লিগ্যাল রিকোয়েস্ট নাকি? মানে কে, পাকিস্তান সরকার লিগ্যাল রিকোয়েস্ট করেছে না ইউনাইটেড নেশনস বলেছে প্রধানমন্ত্রীর ভিডিও সরিয়ে দিতে? বলতে হবে তো, তোমরা তো কোনো দেশের ঊর্ধ্বে হতে পারো না। এই ন্যাকামিগুলো চায়নাতে নেই, এই ন্যাকামিগুলো রাশিয়াতে নেই, আমাদের দেশেই ফেসবুক, ইউটিউব, তারা যেন ভগবান। এবং আমরা ভগবান বানিয়ে আসলে কোন দানবকে আমাদের ঘরে ঢোকাচ্ছি আমরা নিজেরা জানি না। আমি আমাকে এবং আপনার ব্যাপারে এই কথাগুলো বলছি না, আমি বলছি ভারত সরকারের ব্যাপারে। অশ্বিনী বৈষ্ণব কি বলেছিলেন, ভারত সরকারের প্রতিক্রিয়া একবার শুনুন, তারপরেও চিড়ে ভেজেনি। তারপরেও মেটা অনেক বদমাইশি করেছে, ইউটিউব অনেক বদমাইশি করেছে, এবং আমি এখনো, এটা আমাদের অসহায়তা, ময়ূককে আপনারা বাসে, ট্রামে, যেখানে যেখানে দেখছেন, সেটাও কোনো না কোনো আমেরিকান সোশ্যাল মিডিয়া সরকার ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখছে। ভারত সরকার ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখছে। মেটা এবং ইনস্টাগ্রামের থেকে ব্যাখ্যা তলব করা হবে, অস্থায়ী সেন্সরশিপ টেকডাউনের ব্যাখ্যা তলব করা হবে। এবং ঠিক সেই জায়গা থেকে আরেকটা ব্রেকিং নিউজ আমি নেব। মোদির ভিডিও পুনরুদ্ধারের পরেও খুশি নয় ভারত। মেটার খেলো যুক্তি শুনে সন্তুষ্ট নয় কেন্দ্রীয় সরকার, আরো বিস্তারিত কৈফিয়ত চেয়ে চিঠি পাঠালো। অর্থাৎ মেটা বা ফেসবুকের যে গ্লোবাল হেড, সে হয়তো ভেবেছিল
সকালে যাব, মিটিং করব, দিল্লিতে লাচ্ছা পরোটা খাবো, একটু কাবাব কিনে নিয়ে রাতের প্রাইভেট জেটে আমেরিকা চলে যাব, সে জিনিস হবে না। কালকে ফের কেন্দ্রীয় সরকারের দপ্তরে তাকে বসতে হবে। চ্যাংরামোগুলো এখন বন্ধ করতে হবে। আমি আবারও বলছি, এটা চ্যাংরামো চলছে, এটা নির্দিষ্টভাবে অ্যালগোরিদম ম্যানেজ করার কাজটা চলছে। আপনি দেখবেন নির্দিষ্টভাবে আপনার ধর্মের বা আপনার বিশ্বাসের দেব দেবী তাদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় লাগাতার কিছু জেহাদি তারা কুৎসিত কমেন্ট করে চলে, কিন্তু আপনি কমপ্লেন করার পরেও কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয় না। কিন্তু আপনি কোনো শব্দ, আমি নাম করছি না, অন্য কোনো আস্থার কোনো শব্দবন্ধ লিখতে গেলেও স্পেস দিয়ে লিখতে হয়, কারণ মেটা এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যেখানে আপনি সেটা নিয়ে সমালোচনা করলেও আপনাকে ব্ল্যাকলিস্ট করে দেওয়া হবে। ইউটিউব আপনাকে নির্দিষ্টভাবে ব্ল্যাকলিস্ট করবে। ভারতের 140 কোটির মার্কেট, এই 140 কোটির মার্কেট যারা যারা নিয়ন্ত্রণ করছে তারা তো মনোপলি চালাতে পারে না। আনফর্চুনেটলি তারা মনোপলি চালাচ্ছে, এবং ঠিক সেই জায়গা থেকে ময়ূকের প্রথম প্রশ্ন এবং তারপর প্রতিক্রিয়াগুলো নেব। ময়ূকের প্রথম প্রশ্ন এই মুহূর্তে, সময় এসেছে ভারতীয় ফেসবুক ব্যবহারে। ফেসবুকের মতনই ভারতের নিজস্ব অ্যাপ্লিকেশন আনার সময় এসেছে। চায়না আনতে পারে, রাশিয়া আনতে পারে, ভারত কেন আনতে পারে না? এত স্টার্টআপ, এত ব্যাকআপ, এত টাকা, এত এআই এর ব্যবহার, তারপরেও ভারতীয় ফেসবুক আনা যাচ্ছে না কেন? সমালোচনা করার সময় এসেছে। যারা রয়েছেন এই মুহূর্তে তাদের সাথে এই মুহূর্তে ছোট ছোট করে প্রতিক্রিয়াগুলো নিয়ে নেব। পৃথ্বীরাজ মুখার্জি এই মুহূর্তে রয়েছেন, বিজেপি মুখপাত্র রয়েছেন, অপর বিজেপি মুখপাত্র অঙ্কন দত্ত, সন্দীপ সেনগুপ্ত সাইবার বিশেষজ্ঞ রয়েছেন, অরিত্র দত্ত বণিক অভিনেতা রয়েছেন, সৌগত মণ্ডল ইউটিউবার এবং মানস ভট্টাচার্য গবেষক। আমি প্রত্যেকের কাছে যাব। আমি শুরুতে অঙ্কন, বিজেপি মুখপাত্র হিসেবে তোমাকে এবং পৃথ্বীরাজকে দুটো প্রশ্ন করতে চাই। এক, ভারত বুঝতেও পারছে না কিভাবে ফেসবুক, ইউটিউব ভারতকে গিলে খাবে একদিন বাংলাদেশ, শ্রীলঙ্কার মতন। এবং দুই, আমরা কেন, একটা রাষ্ট্রবাদী সরকার রাজ্যে আছে, দেশে আছে, এতগুলো জায়গায় আছে, মেক ইন ইন্ডিয়া ক্যাম্পেইন হচ্ছে, আমরা কেন এখনো একটা বিদেশি কোম্পানিকে আমাদের সবটা দিয়ে দিচ্ছে এবং তারপর ভাবছি যে তারা ইনফো ওয়ারে নিয়ন্ত্রণ করবে না? বলতে গেলে যে ভারতবর্ষের বুকে আত্মনির্ভরতার যে ডাক মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছেন, সেটা মনে হয় এখন সর্বব্যাপী এবং সর্বস্পর্শী করার প্রয়োজনীয়তা হয়ে গেছে। এখন আমাদের আমরা যারা নবপ্রজন্ম, যারা মিলেনিয়াল আছি বা জেনজি আছি, তাদের আরও বেশি করে এখন ডিজিটাল আত্মনির্ভরতার প্রশ্নে সরব হওয়া দরকার, এবং সরকারকেও এবার সদর্থক পদক্ষেপ গ্রহণ করতে হবে। কারণ ডিজিটাল আত্মনির্ভরতা না এলে এই ফেসবুক, ইনস্টা, টুইটার বা এক্স বা যে কোনো ধরনের এই আমেরিকান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করে যে কোনো মুহূর্তে ভারতে যে গৃহযুদ্ধ বা জাতিদাঙ্গা লাগানো যায়, এটা কিন্তু আজকে প্রমাণিত সত্য হয়ে গেছে। শুধুমাত্র নেপালে যখন এইভাবে গণ অভ্যুত্থান ঘটিয়ে একটা সরকারকে ফেলে ডিপ স্টেট উল্লাস প্রকাশ করছিল, গত বছর ডিসেম্বরে সুইজারল্যান্ডে একদল মানুষ, আমেরিকান এবং ইউরোপের মানুষ এক জায়গায় এসে তারা বলতে পারলো, এটা সগর্বে তারা, যে আমরা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া দিয়ে নেপালকে বদলে দিতে পারলাম, নেপালের চরিত্র বদলে দিতে পারলাম। এবং আমরা দেখেছি এর আগেও যখন এই যে চাইনিজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিভাবে, যখন কৃষি বিল ভারতবর্ষে আনা হয়েছিল, চাইনিজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করে হরিয়ানা এবং পাঞ্জাবকে উত্তপ্ত এবং অশান্ত করা হয়েছিল। কারণ ভারত একটি উদীয়মান শক্তি, ভারতের যে উদীয়মান শক্তি, একে কিন্তু আজকে সমীয়র চোখে চীনকেও দেখতে হচ্ছে, রাশিয়াকেও দেখতে হচ্ছে, আমেরিকাকেও দেখতে হচ্ছে, প্রত্যেককে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতবর্ষকে সমীয় করতে হচ্ছে, ভয় পেতে হচ্ছে। কারণ যে জায়গায় আজকে ভারতবর্ষ পৌঁছে যাচ্ছে, আগামী 10 বছরের মধ্যে 2047-এর তো আমাদের একটা স্বপ্ন রয়েছে, কিন্তু আগামী 10 বছরের মধ্যে আমরা সমস্ত ইনফ্রাস্ট্রাকচারের প্রশ্নে বিশ্বের যে কোনো দেশকে টেক্কা দিতে পারি। এবং তাই কিন্তু আনফরচুনেটলি আমরা দিচ্ছি না। আমরা সবাই এই লেকচারগুলো, আমি তুমি সবাই এই লেকচারগুলো শুনছি, বলছি, কিন্তু আনফরচুনেটলি অঙ্কন দত্ত বা ময়ূখ রঞ্জন ঘোষকে সেই ফেসবুকেই, সেই ইউটিউবেই কিন্তু লোকে দেখছে। এটা আমাদের দুর্ভাগ্য।
আমি অঙ্কন আবার তোমার কাছে আসবো। আমি পৃথ্বীরাজের কাছে 30 সেকেন্ডসের একটু জানতে চাই। পৃথ্বীরাজ, তুমি দেখেছো যে তোমার মতন অনেককে এবং সো কল্ড যারা হিন্দুত্ববাদের জন্য কথা বলেছে তাদের প্রত্যেককে কোনো না কোনো সময় ফেসবুক রেস্ট্রিক্ট করেছে, পেজ উড়িয়ে দেওয়া হয়েছে, এবং অদ্ভুতভাবে একটা শ্রেণী তৈরি আছে বিভিন্ন দেশের যারা বট হিসেবে কাজ করে শুধুমাত্র পেজ ওড়ানোর জন্য। এটা 140 কোটির একটা মার্কেটে আনফর্চুনেট। আমরা এ বিষয়ে কেন ভাববো না? এবার তো সময় এসেছে, বাংলা থেকেই এই আওয়াজটা উঠুক না, দেশের সরকার শুনুক না। বিষয়টা হচ্ছে, যখন আপনি শুরু করেছিলেন আমি আস্তে আস্তে দেখছিলাম, আপনি ব্রিফ করছিলেন যখন, সেই সময় আমি শুনলাম যে ওই এক্স মেটার যারা প্রধান ছিলেন তারা এসে নাকি ক্ষমা চেয়েছেন। আমাদের যে নির্দিষ্ট যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় আছে, তার যে কমিটি তৈরি হয়েছিল সেই কমিটির চেয়ারম্যান নিশিকান্ত দুবে তিনি পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন নারী, শিশু, কৃষকদের গোপনীয়তা এবং তার সাথে সাথে সরকারি যে সমস্ত অর্ডার রয়েছে সেই পলিসিগুলোকে মেনটেন করা হচ্ছে কিনা এবং তা নিয়ে একটি পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছে। এবার বিষয়টা হচ্ছে এটাই, ভারত যে আজকে আমদানি করতে করতে আজকে রপ্তানির দেশে পরিণত হবে এটা কোনোদিন ডিপ স্টেট ভেবে উঠতে পারেনি। মোদ্দা কথা হচ্ছে, আমরা প্রথমে ভেবেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প তিনি একটি নির্দিষ্ট এবং একটা কনস্ট্যান্ট পলিসিকে গ্রহণ করবেন, কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পেলাম তিনি তার পলিসিতে কোনো সময় কনস্ট্যান্ট নয়। এবং সবথেকে বড় কথা হচ্ছে, সবথেকে ভালো সম্পর্ক ছিল একসময় আমেরিকা এবং ইউরোপের, তারা সেটাও নষ্ট করেছে এবং ভারতের সাথে স্থায়ী সম্পর্ককে কার্যত অস্থায়ী জায়গায় পরিণত করেছে। তো এই জায়গায় কার্যত একটা জিনিস পরিষ্কার, যে বারবার ডিপ স্টেটের একটা মানসিকতা হচ্ছে ভারতকে ডিস্টেবিলাইজ করা। এটা প্রথম থেকে আমরা দেখতে পেয়েছি, এখনও দেখতে পাচ্ছি। এবার বিষয়টা হচ্ছে এই জায়গাতেই যে আমরা জানতাম যে এতদিন আমরা আমদানি করছি, কিন্তু গত বছর খাদি কার্যত 1,25,000 কোটি টাকার রপ্তানি করেছে। এই জিনিসটা তারা মেনে নিতে পারছে না। এবং সবথেকে বড় কথা, এই জায়গায় দাঁড়িয়ে এইটুকুই বলতে পারি যে আমরা জানি ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো যেগুলো আমরা ইউজ করি, তার মধ্যে দেখবেন যদি কোনো একটা কিছুর আপনি সাবস্ক্রিপশন বা ইত্যাদি এরকম কিছু নিতে যান, তখন দেখবেন তার কারেন্সি সবসময় ডলারে আসে। তো কার্যত মানুষ একটা জিনিস মানুষের কাছে পরিষ্কার যে দিস ইজ ডমিনেটেড বাই ইউনাইটেড স্টেটস। তো এই জায়গায় আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই ডলারের প্রাইসিংটাকে সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে দেওয়ার জন্য, মানে ঘরে ঘরে ডলার ইনকাম করার একটা জায়গা তৈরি করে দেওয়া। আপনাকে ওইটাই ফোকাস করতে বলছিলাম যে অর্থনৈতিক পরিকাঠামো, অর্থনৈতিক স্ট্রাকচার এইখানে যেহেতু ব্যাঘাত আসছে, তাই ডিপ স্টেট চেষ্টা করছে ভারতবর্ষকে ডিস্টেবিলাইজ করা। এটাই হচ্ছে মোদ্দা হিসাব। ঠিক। আমি অরিত্রর কাছে, সন্দীপদার কাছে এবং বাকিদের কাছে, সৌগতর কাছে যাওয়ার আগে, মানসদার কাছে যাওয়ার আগে আমি দর্শকদের দেখাতে চাই যারা এখনো ভাবেন, অনেকেই মানে আমার থেকে বয়সে বড়, আমার আগের জেনারেশন, তার আগের জেনারেশন, অনেকেই একটা প্রাথমিকভাবে কোভিডের আগে অবধি ভাবতেন যে দূর ফেসবুক, দূর হোয়াটসঅ্যাপ, দূর এক্স হ্যান্ডেল, সামান্য কিছু ব্যাপার। এখনো আমি অনেক মিনমিনেকে দেখি, তারা বলে যে দূর খবরের কাগজ, রেডিও, নিউজ চ্যানেল এগুলোই হচ্ছে বিরাট ব্যাপার। সোশ্যাল মিডিয়াকে, তার শক্তিকে তারা এখনো অনেকে খেলাফেলা করে, কিন্তু চোখ বন্ধ করে থাকলেই কি প্রলয় বন্ধ হবে? আমি শুধু ফেসবুক, আমি ইনস্টাগ্রামেও যাচ্ছি না। ইনস্টাগ্রামের ইউনিভার্সটা আরও অনেক দানবীয়। আপনার ধারণা নেই ইনস্টাগ্রামে এমন অনেক জিনিসপত্র, কথাবার্তা, ক্যাম্পেইন হয় যেটা আপনি হয়তো ধারণাও করতে পারছেন না। আমি ইনস্টাগ্রামে যাচ্ছি না, আমি শুধু ফেসবুক ভারতবর্ষে ঠিক কতটা শক্তিশালী এবং এই শক্তিটা আমরাই তৈরি করেছি। এই শক্তিটা যদি আমি ব্যান বা রেস্ট্রিক্ট করে দিই তাহলে কি কেলেঙ্কারি হতে পারে আমি একবার ফুল ফ্রেমে দেখাবো। ফেসবুকের বাজার ঠিক কতটা, যারা যারা মোবাইলে ফেসবুক ব্যবহার করেন, অ্যাক্টিভ এই মুহূর্তে ফেসবুক ব্যবহার করে 40 কোটি মানুষ ভারতবর্ষে। 40 কোটি মানুষ এই সারা ভারতে কোনো না কোনো জায়গায় এই মুহূর্তে ফেসবুকটা করছে। তার মধ্যে থেকে স্মার্টফোনে ফেসবুক পৌঁছে গেছে 75 কোটি ভারতীয়র কাছে কোনো না কোনোভাবে। তারা হয়তো সবসময় ফেসবুক করে না,
ভারতে ইন্টারনেট ব্যবহারকারী 102 কোটি মানুষ এই মুহূর্তে, কারণ ভারত সরকারও বলেছে ইন্টারনেট 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 ডেটা 4 জিবি 5 জিবি। কত বড় বাজার তৈরি করেছে ফেসবুক, সোশ্যাল মিডিয়া ব্যবহার করি 50 কোটি। ভারতে ফেসবুকের বাজার বিশ্বের অন্যতম বৃহত্তম। এবার মার্ক জুকারবার্গকে তো ভারতবাসীদেরও বলতে হবে, 97% দর্শক যারা মেটার ভিডিও দেখে, প্রতিদিন ভিডিও পোস্ট করে, অসংখ্য ভিডিও পোস্ট করে, এবং মার্ক জুকারবার্গকে তো বলতে হবে যে ভাই হ্যাঁ, ভারতে ব্যবসা করতে গেলে ভারতের কথা শুনে চলতে হবে। কি তৈরি করছে, কি প্রডিউস করছে, কি ধরনের অ্যালগরিদম আনছে, ভারত ভাগ করার জন্য ফেসবুক কাজ করছে কিনা আমরা কিচ্ছু জানি না। আমরা শুধু একটা ধারণা করে রেখেছি ফেসবুক মানে দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু রিল, তার বাইরে তো আরো অনেক কিছু হচ্ছে যেটা খালি চোখে ধরা পড়ছে না। যেদিন ধরা পড়বে সেদিন শেখ হাসিনার মতন বোকা হয়ে যেতে হবে, বলতে হবে যে হ্যাঁ আমরা দেরিতে বুঝেছি এই ফেসবুকের বা সোশ্যাল মিডিয়ার পাওয়ারটা। আমি নাম বলছি না, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপালের অনেক নির্বাসিত রাষ্ট্রনেতা তারা আমাদেরকে বলেছেন যে হ্যাঁ আমরা এই পাওয়ারটা বুঝতে পারিনি। অরিত্র, দেখুন, প্রথমেই ইন্টারেস্টিং একটা তথ্য দিই, সেটা হচ্ছে পৃথিবীতে যত রকমের বাণিজ্যিক ইন্ডাস্ট্রি আছে তার মধ্যে দুটি ইন্ডাস্ট্রি একমাত্র তার ব্যবহারকারীদেরকে ইউজার বলে। একটা হলো ড্রাগ ইন্ডাস্ট্রি বা নার্কোটিক্স, আর আরেকটা হলো সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট ব্যবহারকারী। এখন এই দুটোর মধ্যে অদ্ভুত মিল কেন সেটা জানা প্রয়োজন। আমরা শুধু রাজনৈতিক দিকটা আলোচনা করছি, আসলে এর বীজটা অনেক গভীর। এই ফেসবুক, ইনস্টাগ্রাম, এই ধরনের বিভিন্ন সাইটগুলো আসলে একটা জাতিগতভাবে আমাদের ওপর একটা ঔপনিবেশিকতার চাপানোর চেষ্টা করে। কীরকম? আপনি ইনস্টাগ্রামে ছবি দেবেন, ধরুন আমরা প্রত্যেকে ভারতীয়, আমরা শ্যামবর্ণ কিংবা আমাদের গায়ের রং কালো হতে পারে। আপনি ইনস্টাগ্রামে ছবি দিলে প্রথমেই যে ফিল্টারটা আপনাকে অ্যাপ্লাই করার জন্য রেকমেন্ড করবে সেটা সাদা রঙের বা একটু পিঙ্ক রঙের, যেটা মূলত আমেরিকান বা ইউরোপিয়ান স্কিন টোনের সাথে যায়। তার মানে প্রথমেই আগে আমাদের কাছে, আমাদের নতুন প্রজন্মের ছেলে মেয়েদের কাছে বলে দেওয়া হলো যে তোমার গায়ের রঙটা যদি শ্যামবর্ণ হয় বা কালো হয় তাহলে এটা ঠিক আন্তর্জাতিক বিউটি স্ট্যান্ডার্ডের সাথে যায় না, তুমি ফিল্টারটা চাপাও এর ওপরে, যাতে তোমাকে দেখে একটু সাদাটে লাগে, একটু স্কিনটা সফট লাগে, তোমার মুখে যাতে কোনো ক্ষত দাগ না থাকে। এই যে একটা পারফেক্ট বিউটি স্ট্যান্ডার্ডস, এই পারফেক্ট বিউটি স্ট্যান্ডার্ডসটা কি? আমার মেদিনীপুরের ছেলেমেয়েরা কি সুন্দর নয়? আমার কাশ্মীরের ছেলেমেয়েরা সুন্দর নয়? না আমার কর্ণাটকের ছেলেমেয়েরা সুন্দর নয়? বিষয়টা হচ্ছে আমেরিকা প্রথমেই তার এই যে ভিজুয়াল গ্রামার, এই যে ব্যাকরণটাকে নিয়ে এসছে আমাদের উপরে, যে তারা ঠিক করে দেয় যে আন্তর্জাতিকতা স্ট্যান্ডার্ডাইজেশনটা কীরকম। আসলে ইন্টারনেট বলতে আমরা ভাবি যে এটা একটা আন্তর্জাতিক প্রোডাক্ট, কিন্তু ইন্টারনেট আসলেই একটা জাতীয় প্রোডাক্ট। এবং এটা কিভাবে ব্যবহার করছে, আমরা এখন শুধুমাত্র সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুক এবং ইনস্টাগ্রাম ভাবি, আসলে তা নয়। হোয়াটসঅ্যাপের মধ্যেও পর্যন্ত এই সার্ভেলিয়েন্সটা ঢুকে গেছে। আমরা কয়েকদিন ধরে আমি খুব লাগাতার দেখছিলাম যে হোয়াটসঅ্যাপে একে অপরের সাথে, ধরুন আপনি কথা বললেন দাড়ি কামানোর জিনিস নিয়ে, আপনি কিছুক্ষণ পরে ফেসবুক খুলে দেখুন ওই দাড়ি কামানোর জিনিসের বিজ্ঞাপন আপনার কাছে আসছে। কারেক্ট। তার কারণটা খুব সিম্পল, আপনি আপনার মায়ের সাথে, বাবার সাথে খুব নিরীহভাবে, অরিত্র, আমরা যখন স্ট্যাটাস শেয়ার করি তখন ইনস্টাগ্রাম এবং ফেসবুকেও করব কিনা সেই অপশনটাও দেয়, তিনটে জায়গাতেই কানেক্ট করি একেবারে। এই মেটা যে ইউনিভার্সটা তৈরি, মেটা অ্যাজ আ কোম্পানি যে ইউনিভার্সটা বা বিশ্বটা তৈরি করার চেষ্টা করেছে, এখানে আসলে প্রাইভেসিটা একটা কাহিনী মাত্র, প্রাইভেসি বলে কিছু নেই। বিভিন্ন জায়গায় আমাদের প্রত্যেকটা মুভমেন্ট, আমরা কোথায় কি ক্লিক করছি, কোন ভিডিও দেখছি, কোন ছবিটা ডাউনলোড করছি, প্রত্যেকটা জিনিস এন্ড টু এন্ড ট্র্যাক করা হয় এবং এই ট্র্যাকিংয়ের উপর ভিত্তি করে ডিসাইড করা হয় যে আমার সামনে কী ধরনের জিনিস আসবে। এবং আমরা ভাবি যে অ্যালগরিদম জিনিসটা এটা বোধহয় একটা যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে চলে, একেবারেই তা নয়। এই অ্যালগরিদমটা হলো আসলে একটা বাণিজ্যিক অবজেক্টিভ, যেটা একটা সফটওয়্যার প্রোগ্রামের মধ্যে লোড করা থাকে, কিন্তু অ্যালগরিদমটা আসলে কি হবে সেটা সম্পূর্ণ বানানো হয় একটা কোম্পানির বাণিজ্যিক মডেলের মস্তিষ্ক প্রসূত। সেই কারণে আপনার সামনে ফিল্টার, আপনি কী ধরনের গান ব্যবহার করবেন,
এই যে জেনজি প্রোটেস্টে অদ্ভুত অদ্ভুত জিনিস, যে বাঁচতে গানা হইয়া, এটা একটা আমেরিকান রিল থেকে আসা একটা অপভ্রংশ শব্দ, যেটা দিয়ে জেনজিরা রিল বানিয়েছেন। এবার বিষয়টা হচ্ছে আজকে দেখুন যে এই ট্রেনটা কতটা মারাত্মক। ককরোচ জনতা পার্টিকে কেন্দ্র করে আজকে শিক্ষা ব্যবস্থার এত বড় আন্দোলন হলো, কিন্তু দেখুন ট্রেন্ড যেই চলে গেল আন্দোলনের খবর সম্পূর্ণ হাওয়া। আজকেও কিন্তু ভারত সরকার একাধিক এই কোচিং ইনস্টিটিউটগুলোতে কেন্দ্রীয় এজেন্সি গিয়ে রেড করেছে, সেখানে কিভাবে প্রশ্ন লিক হয়েছিল ডাক্তারির, এই যে মাফিয়া চক্র চলছে সেই নিয়ে তদন্ত চলছে। আপনি দেখুন কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো আলোচনাই নেই, শুধুমাত্র আপনি যেই দিন শিক্ষামন্ত্রী পদত্যাগ করলো তারপরেই যেন সংস্কার হয়ে গেল, মানে ধর্মেন্দ্র প্রধান চলে গেলেন মানে সব ঠিক হয়ে গেল। আসলে কিন্তু এটা একটা বড় বার্তা দেওয়া হলো যে আজকে সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ থেকে তৈরি হওয়া ইউনিভার্স একটা মানুষকে এক জায়গায় এনে, একটা শিক্ষামন্ত্রীকে যদি প্রেশারাইজ করা যায় তাহলে কিছুদিন বাদে রাষ্ট্রপতিকে করা যাবে, কোনোদিন কোনো এক জজকে করা যাবে, প্রাইম মিনিস্টারকে করা যাবে। এবং এই জায়গা থেকে দেখুন আমার কনক্লুডিং রিমার্ক বসবে ফেসবুকে, এবং হ্যাঁ আমার কনক্লুডিং রিমার্ক থাকবে এটাই যে দেখুন সোশ্যাল মিডিয়াকে বন্ধ করা যাবে না, কারণ এটা বুমেরাং হয়ে যাবে মানুষের মধ্যে। যেহেতু ওই সর্বক্ষণ দেখে দেখে আমাদের মাথায় ডোপামিন ক্ষরণ হয়, এবং ডোপামিন ক্ষরণ হলে কনস্ট্যান্ট রিওয়ার্ড। আমি একটা পোস্ট করলাম, 4টে লোক কমেন্ট করলো, কেউ একটা সমালোচনা করলো, আমার মাথায় থাকবে ওকে আবার উত্তর দিতে হবে, আচ্ছা ওই লোকটা শেয়ার করেছে একে আবার ক্রস শেয়ার করতে হবে। এইটা সবসময় তোমার এটা হয়, তুমি কি রেগে যাও যখন তোমাকে গালিগালাজ করে? আমি কিন্তু রেগে যাই না, আমার ভালোই লাগে যে এত মানুষ আমাকে নিয়ে ব্যস্ত, এবং এটা খুবই স্বাভাবিক ব্যাপার। এটা এমন একটা ভাবে আমাদের দৈনন্দিন জীবনে মোবাইল ফোনটা ঢুকে গেছে, আমরা পালাতে পারবো না। কিন্তু ভারত সরকারের যেটা করা উচিত বলে আমি শেষ করবো আমার কথা, যে সোশ্যাল মিডিয়াকে ব্যান করাটা একটা কিন্তু বুমেরাং হবে। সেই জায়গায় আমরা যদি আমাদের নিজস্ব একটা সাইট থাকবে যেখানে, যেটা রাশিয়া চীন, একদম আপনি রাইটলি পয়েন্ট আউট করেছেন যে রাশিয়া চীন যেভাবে করেছে তাদের এখানে ফেসবুক, ইনস্টাগ্রাম এসব চলে না। আমাদের কমিউনিকেশনের জন্য হোয়াটসঅ্যাপের আগে কিন্তু আমি নাম বলছি না, একটা দেশীয় হোয়াটসঅ্যাপের মতো একটা সফটওয়্যার ছিল, কিন্তু সেই সফটওয়্যারটাকে দেখুন ভাগিয়ে দিয়ে কিভাবে হোয়াটসঅ্যাপ বাজার দখল করেছে। ফলে আমাদের জাতীয় সফটওয়্যারগুলোকে প্রাধান্য দিতে হবে এবং এমনভাবে অ্যালগরিদমটা ডিজাইন করতে হবে যার উপরে সরাসরি কন্ট্রোল থাকবে। বহুবার হয়েছে টুইটার নিজের মতো খবর টবর ডিলিট করে দিয়েছে, দেওয়ার পরে কোর্টে যাওয়ার পরে বলছে ও সরি ভুল হয়ে গেছে। এবং এটা প্রত্যেকটা মানুষের জানা উচিত যে গুগল থেকে শুরু করে প্রত্যেক জায়গায় আপনি যা সার্চ করেন সেই সার্চের রেজাল্টটা ডিপেন্ড করে আপনি কোথায় দাঁড়িয়ে আছেন। আপনি এখানে কলকাতায় বসে ক্লাইমেট চেঞ্জ নিয়ে সার্চ করলে আপনার ফোনে যা দেখাবে, আর যে লোকটা কাশ্মীরে বসে আছে বা কন্যাকুমারীতে বসে আছে তাকে সম্পূর্ণ আলাদা রেজাল্ট দেখায়, এবং গুগল বলে আমি রেজাল্টের দায়িত্ব নিচ্ছি না। আসলে এটাও একটা রাজনৈতিক ষড়যন্ত্র। আপনার সামনে কি আসবে উত্তর, আপনি কতটুকু জানবেন, কোনটা জেনে প্রভাবিত হবেন। ফলে এই সোশ্যাল মিডিয়াটা কিন্তু শুধুমাত্র টুল নয়, এটা একটা ম্যানিপুলেটিভ ডিভাইস যেটা এখন স্বয়ংশাসিতভাবে নিজের মতো কাজ করছে। একদম খুব ভয়ঙ্কর জায়গায় পৌঁছে যাচ্ছে। সন্দীপদা নিজেও সোশ্যাল মিডিয়া সাইবার এক্সপার্ট, হ্যাকার, এথিক্যাল হ্যাকার। সন্দীপদা, একটা বিগ ডেটা, মানে কয়েক লক্ষ কোটি মানুষের অবজারভেশন, তারা কোন সময় ঘুম থেকে উঠে ফেসবুকটা করে, তারা কোন ছবি দেখে, কাকে নিয়ে তার সবচেয়ে বেশি আগ্রহ, একটা গোটা পৃথিবীর সবচেয়ে বেশি মানুষকে নিয়ে একটা গিনিপিগের মতন প্রতি মুহূর্তে আমেরিকা এক্সপেরিমেন্ট করার সুযোগ পেয়ে যাচ্ছে। আমরা জাস্ট দিচ্ছি সেই সুযোগটা, কারণ আমরা কেউ এই খাঁচা থেকে বেরোতে পারছি না। কিন্তু মজার কথা হলো আমাদের আইন সেই সোশ্যাল মিডিয়ায় কার্যকর নয়। আমাকে একটা অ্যাপিল করতে গেলে, আমার ফেসবুক ডিলিট হয়ে গেলে, মিথ্যেভাবে যদি ডিলিট করে দেওয়া হয়, উড়িয়ে দেওয়া হয়, তারপরেও আমাকে ফেডারেল স্ট্রাকচারে, আমেরিকার ফেডারেল ল মেনে সেই অ্যাপিলটা করতে হবে, তাদেরকেই মালিক হিসেবে দেখে সবটা করতে হবে। কেন? দেখো ময়ূক, ছোটবেলায় আমরা দেখেছিলাম হীরক রাজার দেশের মগজধোলাই যন্ত্র। সেই মগজধোলাই যন্ত্রই কিন্তু আজকের দিনের ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া, এবং এইটা কিন্তু ডাইরেক্টলি কাজ করছে না। আমরা এখন বলি এই মগজ ধোলাইটাকে বলি আমরা হচ্ছে ইনফ্লুয়েন্সার। তো এই ইনফ্লুয়েন্সার যে মার্কেট, সেইটাকে ব্যবহার করে সোশ্যাল মিডিয়া আমাদের যে দেশের যে মগজ ধোলাই করছে, সেইখানটায় কিন্তু আস্তে আস্তে তার নিজস্ব একটা জনমত তৈরি করছে। এতক্ষণ ধরে তোমরা বলছিলে যে ফেসবুকের অ্যালগোরিদম কিন্তু ট্রান্সপারেন্ট নয়। আমি আজ থেকে বহু বছর আগে বলেছিলাম যে এই সোশ্যাল মিডিয়া আস্তে আস্তে কিন্তু কিং মেকার হয়ে যাচ্ছে। মানে মানুষ কি ভাববে, মানুষ কি রায় দেবে, সেই ডিসিশনটা যেন মানুষের হয়ে সোশ্যাল মিডিয়া দিয়ে দিচ্ছে। এবং দেখো, আজকে অনেক দিন আগে আমরা কেমব্রিজ অ্যানালিটিকা দেখেছিলাম, যেখানে ফেসবুকে দাঁড়িয়ে আমরা যখন কোনো কমেন্ট করছি, শেয়ার করছি, আমাদের ভয় কি, আমাদের চাহিদা কি,
আমাদের মাথার মধ্যে কি আছে সেইটা কিন্তু অ্যানালিসিস করে ফেসবুক থেকে বার করে নিয়েছিল, এবং তার উপর বেস করে কিন্তু আমাদের ভয়টাকে ওরা কি করেছিল, ওইখানটা একটা ইন্ধন জুগিয়েছিল। আমাদের যা চাহিদা সেইখানে একটা আগুন ধরিয়েছিল যে এইটা তোমরা পাচ্ছ না, এই যে তোমাদের কি চাই, তোমাদের কি পাওয়া উচিত, এইটা আমরা বলার আগে সোশ্যাল মিডিয়া আমাদের শিখিয়ে দিচ্ছে। এইটাও কিন্তু একটা ঘুরিয়ে মগজ ধোলাই যন্ত্র, এবং এই মগজ ধোলাই যন্ত্র দিয়ে কালকে যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, যেগুলোর পিছনে গিয়ে বিদেশি রাষ্ট্র এদেরকে কন্ট্রোল করছে, কারণ এরা এত টাকা পাচ্ছে কোথার থেকে? শুধু কি অ্যাডভার্টাইজমেন্ট থেকে পাচ্ছে, নাকি আমাদের সমস্ত প্রাইভেট ইনফরমেশন বা প্রাইভেসি যেগুলো আছে সেই ইনফরমেশন তারা বিদেশি শক্তি হাতে তুলে দিচ্ছে, এবং সেটাকে অ্যানালাইজ করা হচ্ছে, সেই অ্যানালিসিসের উপর বেস করে ফিডব্যাক যাচ্ছে, সেই ফিডব্যাকের উপর বেস করে সোশ্যাল মিডিয়া রিয়াকশন দিচ্ছে। এইটা কিন্তু একটা গভীর ষড়যন্ত্র, এবং এর উপর বেস করে কিন্তু আগামী দিনে অনেক কিছু ঘটতে পারে। একদম। আমি সৌগতর কাছে যাব। সৌগত, তুমি নিজে, আমি যেটা শুরুতে বললাম, আমি অন্য কোনো ধর্ম বিশ্বাসকে আঘাত করতে চাই না, তাদের নিয়ে কথাও বলতে চাই না, আমি শুধু স্বধর্ম নিয়ে কথা বলছি। আমার ফেসবুকেই আমি বহুবার আমার আরাধ্য দেবতার ছবি দিয়েছি, নোংরা নোংরা কমেন্ট, মানে কুৎসিত কমেন্ট, যেগুলো অন্যান্য আস্থাস্থল নিয়ে করলে হয়তো এতক্ষণে একটা ভয়ঙ্কর হিংসার ঘটনা ঘটে যেত। এগুলো হয়, এগুলোকে ফেসবুক অ্যালাউ করে। আবার অ্যালগোরিদম এমনভাবে তৈরি হয় যাতে করে সত্যিকারের মুর্শিদাবাদের মানুষদের খবর সেগুলো পিছিয়ে যায়, প্যালেস্টাইনের খবর সামনে চলে আসে। কাকদ্বীপে যে বসে আছে সে প্যালেস্টাইনের খবর ভিডিও দেখতে পাচ্ছে, কিন্তু মুর্শিদাবাদের হিন্দুদের খবর পিছিয়ে যাচ্ছে। এটাও তো এক ধরনের পলিটিক্স, এটা নিয়ে বলতে হবে তো, আমরা না বললে কারা বলবে? একদম দাদা, দেখো, প্রথম কথা আমাদেরকে বুঝতে হবে, কিছুদিন আগে আমরা দেখেছি সিজেপি প্রোটেস্টের সময় যখন আমরা যারা সনাতনী এবং যারা দেশাত্মবোধক ভিডিও বানিয়েছি, তাদের ভিডিওগুলো তাদের কাছে গিয়েছে যারা এই সিজেপি প্রোটেস্টটাকে একটা দেশদ্রোহিতাই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। আমাদের ভিডিওগুলো সেই মানুষদের কাছে যাওয়ার পর এমন একটা নেগেটিভ একটা পয়েন্ট অফ ভিউ চলে আসছে, যেন মনে হচ্ছে আমরা দেশকে শেষই করে দিয়েছে, যেন মনে হচ্ছে আমরাই জিহাদি। আর জিহাদিদের ভিডিও সেই সমস্ত মানুষদের কাছে যাচ্ছে যারা হিন্দুত্ববাদী মানুষ। তো অবভিয়াসলি এমন একটা অ্যালগরিদম সেট হয়ে গেছে যে অ্যালগরিদমটা পুরোপুরিভাবে গৃহযুদ্ধ করার চেষ্টা করছে। আমি জাস্ট একটা উদাহরণ দেখানোর চেষ্টা করছি। কয়েকদিন আগে নরেন্দ্র মোদীর এই পোস্টটা দেখেছিলেন যে দ্য পোস্ট ইজ নট অ্যাভেলেবল ইন ইন্ডিয়া, কিন্তু গত 4 মাস আগে আমার একটি পেজ ঠিক একইভাবে ভোগান্তিতে ভুগছে এবং এখনো হাইকোর্টে কেস চলছে। অ্যালগরিদম চাইছে যে আমাদের কন্টেন্ট প্রেফারেন্স, মানে একটা শব্দ হয় কন্টেন্ট প্রেফারেন্স, আমরা কি ভিডিও দেখবো। যদি তুমি ধার্মিক ভিডিও করো দাদা, তাহলে তোমার কাছে ধার্মিক ভিডিও আসবে। যদি তুমি ভ্লগিং করো, তোমার কাছে ভ্লগিং ভিডিও আসবে। কিন্তু এমন একটা আমেরিকা সেট করে দিয়েছে, তুমি যদি ধার্মিক ভিডিও করো, যারা আমাদের ধর্মকে বিশ্বাস করে না তাদের কাছে সেই ভিডিওগুলো যাবে, এবং তারা সেখানে এই যে তুমি বললে আমাদের দেবদেবীকে নিয়ে উল্টোপাল্টা গালাগালি দেবে, আমাদের দেবদেবীকে নিয়ে কুৎসা রটাবে। এখন সব থেকে বড় সমস্যা শুধু মেটা, এই মেটা আমাদের এই অ্যালগরিদমটাকে কাজে লাগিয়ে আমাদের মধ্যে গৃহযুদ্ধ করার চেষ্টা করছে। বেশ কয়েকদিন আগে আমাদের উইকিপিডিয়া যে সহ প্রতিষ্ঠাতা আছে ল্যারি সাঙ্গার, তিনি একদম সহজ এবং স্পষ্টভাবে বলেছে, দাদা মানে উইকিপিডিয়ায় হিন্দু এবং দেশ বিরোধিতার পক্ষপাতিত্ব আছে, এবং সেখানে একদম স্পষ্টভাবে মানে ইসরায়েলের বিরুদ্ধে বায়াস নিউজ সেখানে কিন্তু প্রতিষ্ঠিত হয় বারবার। কিন্তু ইসরায়েলে মানুষদের উপর কি ধরনের অত্যাচার হচ্ছে, বাংলাদেশের মানুষদের উপর কি ধরনের অত্যাচার হচ্ছে, মোথাবাড়িতে মানুষদের উপর কি ধরনের অত্যাচার হচ্ছে, ভিডিওগুলো যাবে না। আজকে তুমি যেটা বললে যে সিজেপি প্রোটেস্টের পর আজকে ঝাড়খণ্ড প্রোটেস্ট নিয়ে আলোচনা হচ্ছে, সেই নিয়ে আমরা ভিডিও বানিয়েছি দাদা, ভিডিওটা যাচ্ছে না। কিন্তু আজকে আসামে দেখা যাচ্ছে একটা বিশেষ ধর্মের মানুষকে বারবার টার্গেট করে বলা হচ্ছে যে দেখো, যারা তোমরা জিহাদি 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 বলছো তারাই আজকে আসামের পাশে দাঁড়াচ্ছে। অথচ সেই আসামে আদানি আম্বানি থেকে শুরু করে আদিত্য বিড়লার মেয়ে, এমনকি বিভিন্ন সংস্থা, এমনকি ইসকন, আরএসএস, হিন্দু জাগরণ মঞ্চ, তারা প্রতিনিহিত কাজ করছে, কিন্তু তাদের ভিডিও তোমার ফিডে তুমি দেখতে পাবে না। কারণ এমন একটা জায়গা আজকে ভারতবর্ষে আসছে যেটা এই জায়গাতেই পরিণত হবে। এবং এটা ভয়ঙ্কর। কিছুদিন আগে পর্যন্ত দাদা
হ্যাঁ আমি একদম আগে পর্যন্ত একদম আমি ঠিক সেই জায়গাতে মানসদার কাছে যাব। মানসদা, একটাই প্রশ্ন, এবং সেই প্রশ্নটা আপনার স্ক্রিনে, আমার স্ক্রিনে, গোটা বাংলার স্ক্রিনে, এবং এটাই সময় এসেছে। ময়ূকের প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্র সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ লাগাতে সক্ষম, ভারতবর্ষে একদিন ইনস্টাগ্রাম এবং ফেসবুক ভয়ঙ্কর কোনো গৃহযুদ্ধ লাগিয়ে দিতে পারে যদি তাদের নিয়ন্ত্রণ না করা যায়। এখন মানসদা। একদম, মানে ডিপ স্টেট এবং মার্কিন যুক্তরাষ্ট্র বা তথাকথিত পশ্চিমী দুনিয়া ভারতবর্ষকে অস্থির করে তুলতে চাইছে, কারণ তারা নিজেরা সমস্যাটা বুঝেছে যে ভারতবর্ষ যদি স্থির হয়, ভারতবর্ষ যদি স্থিতিশীল হয় এবং ভারতবর্ষের ইঞ্জিনিয়াররা যদি এইভাবে প্রোডাক্টিভ হয়ে ওঠে, তাহলে তাদের কাছে বড় বিপদ। অরিত্র যে কথাটা বলছিল আমি সেটার থেকে শুরু করি। অরিত্র ডোপামাইন বলে একটা কথা বলল। ডোপামাইনে সব থেকে বিপদে ভুগতে শুরু করেছিল আমেরিকা এবং ইউরোপ। তারপরে তাদের কাছে D3 বলে একটা জিনিস তারা চালু করেছে বিভিন্ন স্কুলে। আমি পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলের যারা আছেন তাদেরকে শুনতে অনুরোধ করব, ডোপামাইন ডিটক্স ডে চালু হয়েছে আমেরিকা এবং ইউরোপে। ডোপামাইন ডিটক্স ডে কি না, তাদের শিশুদের মধ্যে এত বেশি ডোপামাইন ক্ষরণ হচ্ছিল যে প্রতি মাসে 4 দিন, যেরকম আমাদের 4টে হলিডে থাকে, 4 দিন করে আমেরিকাতে সমস্ত রকমের সোশ্যাল মিডিয়া ছাত্রছাত্রী, কলেজ ছাত্রীদের ব্যবহার করা নিষেধ, যাতে তাদের ডোপামাইন ক্ষরণটাকে কন্ট্রোল করা যায়। কারণ তাদের মধ্যেও এটা হচ্ছিল, এটা বলতে পারো অনেকটা ভারতীয় সংস্কৃতির উপবাসের মতো। সোশ্যাল মিডিয়া থেকে তারা একদিন ছাত্রছাত্রীদেরকে দূরে রাখছে এবং সেটাকে বলা হচ্ছে ডোপামাইন ডিটক্স ডে। আমরা কি সেটা করতে পারি না? সেটা করতে পারি। এইবার হচ্ছে কেন গৃহযুদ্ধ বাজাতে চাইছে, আমি তোমাকে কতগুলো ডাটা দিই। ভারতবর্ষে গোটা পৃথিবীর মধ্যে এতদিন আগেও হয়েছে, এখন হচ্ছে সব থেকে বেশি ইঞ্জিনিয়ার তৈরি হয়। প্রতিদিন 4000 ইঞ্জিনিয়ার পাস করে, প্রতি বছর 15 লক্ষ। আমেরিকায় যে সংখ্যাটা 1,41,000, জাপানে 1,68,000, চীনে 13 লক্ষ, রাশিয়াতে 4,54,000। সমস্যাটা হচ্ছে এতদিন ভারতবর্ষের এই যে 15 লক্ষ ইঞ্জিনিয়ার প্রতি বছর পাস করে, তাদের বেশিরভাগটা ছিল নন প্রোডাক্টিভ ইঞ্জিনিয়ার। চীনে যে পরিমাণ ইঞ্জিনিয়ার পাস করে, একবারে ছোট জিনিস থেকে বড় জিনিস, গোটা কলকাতা থেকে পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষ চীনা জিনিসে ছেয়ে যেত। এখন যে ধাক্কাটা তারা খাচ্ছে সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা এবং সরকারের পরিবর্তনের ফলে লাইট থেকে আরম্ভ করে ব্রহ্মাস্ত্র পর্যন্ত সবই ভারতবর্ষের ইঞ্জিনিয়াররা আস্তে আস্তে দখল করছে। অর্থাৎ পৃথিবীর বাজার দখল করতে এই যে 15 লক্ষ ইঞ্জিনিয়ার তৈরি হয়, যারা ভারতবর্ষে এতদিন নন প্রোডাক্টিভ ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করত, তারা এবার পৃথিবীকে পথ দেখাচ্ছে প্রোডাক্টিভ ইঞ্জিনিয়ার হিসাবে। সেক্ষেত্রে ধরো একদম সব থেকে কম ইঞ্জিনিয়ার তৈরি হয় ইসরায়েলে, বছরে মাত্র 7,000, অথচ তারা টেকনোলজিতে প্রচুর এগিয়ে। জাপানের সংখ্যা অত্যন্ত কম। এদের সঙ্গে পাল্লা দিচ্ছে বর্তমান জেন জি। সুতরাং তাদেরকে যদি বিপথে চালিত করা না যায়, তাহলে আগামী দিনে আমেরিকা, চীন এবং রাশিয়ার কাছে বাণিজ্যিকভাবে থ্রেট হয়ে উঠবে ইন্ডিয়া, যেটা তারা মেনে নিতে পারছে না। সুতরাং জেন জিকে আটকাতে হবে। একদম 30 সেকেন্ড আমি ঠিক অঙ্কনকে দেবো। 30 সেকেন্ড অঙ্কন। ভারত সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে আসার পর ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স ONDC গঠন করে সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি আজকে গোটা আন্তর্জাতিক মার্কেটে ইউপিআই এর ব্যবহার বলুন, রুপের ব্যবহার বলুন, সেগুলোকে অর্থাৎ ডিজিটাল কমার্সের ক্ষেত্রে কিন্তু আত্মনির্ভরতা ভারত পেয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে। ঠিক একইভাবে এই সরকার মাই গভর্নমেন্ট বলুন, নমো অ্যাপ বলুন, লোক সংবাদ বলুন ইত্যাদি বিভিন্ন ধরনের অ্যাপও এই ভারত সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বেই গড়ে তুলেছে। এবং এই ডিপ স্টেটের সমস্যা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের টোটাল পপুলেশন 34 কোটি, আর ইনস্টাগ্রামে নরেন্দ্র মোদীর একটা ভিডিও বার্তার ভিউ হচ্ছে 42 কোটি। জনসংখ্যার তুলনায় নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা ইনস্টাগ্রামে বেশি। সুতরাং সেই জায়গায় ভয় পাচ্ছে ডিপ স্টেট, এবং এখন প্রয়োজন হয়েছে যেভাবে আমরা ডিজিটাল কমার্সের ক্ষেত্রে আত্মনির্ভরতা পেয়েছি, নরেন্দ্র মোদীর শাসনে আমরা যেন এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও সেই আত্মনির্ভরতাটা অর্জন করতে পারি। একদম। এবং তার পাশাপাশি আমি আবারও বলছি যে আপনারা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, আপনারা জাস্ট এটা ভাববেন না যে আপনি এই সোশ্যাল মিডিয়া বা ফেসবুক, ইউটিউব ব্যবহার করছি মজার জন্য। এখন আর ব্যাপারটা মজা নেই, এখন এটাও রাজনীতির অংশ হয়ে গেছে। এবং এই রাজনীতির এই যুদ্ধের ইনফো ওয়ার যে যুদ্ধটা চলছে সারা পৃথিবী জুড়ে, ভারতকে যেভাবে টার্গেট করা হচ্ছে তার যোদ্ধা আপনিও। রাষ্ট্রবাদের জন্য ফেসবুকটা করুন, ইউটিউবে নির্দিষ্টভাবে ভারতকে আগলে রাখার জন্য
আপনিও অংশ হন। ইসরায়েলে কিন্তু এটা হয়। ইসরায়েলের প্রত্যেক সোশ্যাল মিডিয়া ইউজার তারা নেশন ফার্স্ট পলিসিতে সোশ্যাল মিডিয়ায় এক একটা পোস্ট করেন, দিনে হয়তো একটা, বাকি 5টা পোস্ট আনন্দের জন্য। ভেবে দেখতে পারেন, এবং এটা নিয়ে একটা এপিসোডও করা যেতে পারে যদি আপনারা চান সেটা কমেন্টে জানান। আপাতত তারা ছোট্ট বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন আসল প্রোটিন।